এই যে আপনি হাজার কোটি টাকার মালিক, কিন্তু দেখতে পাচ্ছি যে আপনার ঘড়িটা খুবই সাধারণ। হ্যাঁ, মানে এই সাধারণত্বটা কোথা থেকে? মানে এত সাধারণ, খুব আহামরি না মানে। ওইটা এটা এক একজনের না, এক সাধারণভাবে চলাই ভালো। আপনি ওই শেখ সাদির মতো বলতে চান যে শেখ সাদি এক বাড়িতে গেছে, খাওয়া দাওয়া ভালোভাবে করায় নাই, পরের দিন উনি ওনার যে শেখ সাদির কাপড় চোপড় পরে গেছে, তখন ওরা খুব ভালো খাওয়া দাওয়া উট জবাই করে খাওয়া। এটা না, আমি সাধারণ মানুষ থেকে আসছি, এটা সাধারণভাবে চলায় ভালো। এটা আমি মনে করি না যে নিজের চাকচিক্যটাকে অনেক কিছু করলে, বড় করলে যে মানুষের দৃষ্টি আকর্ষণ হবে। কিছু মা এবং আমার নানির কাছ থেকে কিছু চাউল নিয়ে আসা, গুলিস্তান যেখানে সিনেমা হল এবং এই বিল্ডিংটা, ওই বিল্ডিংয়ের পিছনে একটা ট্রাফিক ব্যারাক ছিল, ওখানে আমার এক ভাই চাকরি করতো। তো ওনার এখানে এসে উঠলাম, মৌলভীবাজারে একটা চাকরি নিলাম। ওই যে বললাম হাজী মোহাম্মদ শাহজাহান সাহেবের ওখানে 175 টাকা বেতনে। তো ওখানে তার আগে অবশ্য আমি লজিং ছিলাম, লজিং থেকে আসতাম, যাত্রাবাড়ি লজিং ছিলাম, যাত্রাবাড়ি থেকে ওই এখান থেকে যাত্রাবাড়িতে লজিং থেকে গুলিস্তান আসতাম, গুলিস্তান থেকে হাইটা চকবাজারে মানে মৌলভীবাজারে ব্যবসায় চাকরি করতে আসতাম। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগতম জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। আজকে আমাদের অতিথি বাংলাদেশের একজন সফল শিল্পপতি, যার শুরুটা হয়েছিল মাত্র 175 টাকার মাইনে দিয়ে। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোস্তফা কামাল, যার জন্ম হয়েছিল 1955 সালে কুমিল্লা জেলার 14 গ্রাম থানার কঙ্কাপৈত গ্রামে। সেই গ্রাম থেকে উঠে আসা একজন মানুষের পেছনের গল্পই আমরা শুনবো আজকে। জনাব কামাল, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনার বাবা একজন খুব সাধারণ সরকারি চাকরি ছিল এবং আপনার পরিবারটা ঠিক অতটা সচ্ছল ছিল না, যতটা সচ্ছলতা নিয়ে অন্তত হেসে খেলে একটা স্কুল পড়ুয়া ছাত্রের জীবন চলে যায়। কারণ আপনাকে দূরের স্কুলে হেঁটে যেতে হতো। আপনি যখন স্থানীয় স্কুল থেকে পাশ করেন, আপনার যে কলেজ, সেখানে যেতেও 7 মাইল আসা যাওয়া করতে হতো। এই যে কষ্ট, এই দিনগুলো কেমন ছিল? অ্যাকচুয়ালি বাংলাদেশের ইতিহাসে এটা অত্যন্ত, আমি প্রত্যন্ত অঞ্চলে যাকে বলে একেবারে মানে আমাদের গ্রামের ভাষায় একটা নিবিড় গ্রাম। তো আপনি যে কথা বলছেন যে আমাদের যেটা জানতে চেয়েছেন, আমরা আসলে বাবা অত্যন্ত সরকারি একটু নিম্নমানের একটা চাকরি করতেন। তো আমাদের দেশে 2টা মাত্র ফসল হইতো, এরপরে কিন্তু দেশের লোকজনের কোনো কাজ ছিল না। তো যাই হোক, সেই পরিবার থেকে আমার বেড়ে ওঠা, আমি না, আমার এলাকায় যারা ছিল ওখানে আমাদের সমাজ ব্যবস্থাটাই এরকম ছিল যে আমাদেরকে 2টা ফসল আউশ এবং আমনের পরে আমাদের ওখানে আর কোনো লোকজনের কাজ ছিল না। এই লোকজন তখন মানে একদম বেকার থাকতো এবং দেশে কিন্তু খাদ্যশস্য মানে আমন ফসলের আগে এবং আউশ ফসলের আগে আমাদের দেশে অভাব হতো খুব। তখন ধান চাউল থাকতো না, দেশে খুব অভাব হতো। আমরা সেটাকে গ্রাম্য ভাষায় রাত বলতাম। তো ওই সমস্ত কঠিন সময়গুলো আমি দেখেছি। সেখানে তখন মানুষ আসলে না খেয়ে কীভাবে জীবনযাপন করছে, এটা আমার প্রত্যক্ষ দেখা। আমার পরিবার সহ অনেকেই এটার ভুক্তভোগী। তো আমি সেভাবে গড়ে ওঠা, সেই ফ্যামিলি থেকে গড়ে ওঠা একজন মানুষ, গ্রামের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের বাংলাদেশের সাধারণ মানুষ। সেখান থেকে আমার ধরেন এই সংগ্রামী জীবন শুরু। ইন্সপিরেশন কীভাবে ব্যবসায় আসলো, চাষা গ্রামে শুক্রবার একদিন হাট হইতো, চাষা সুপারি বিক্রি করতো, ওখানে যায় বড় চাষার সাথে একটু বসতাম। সেখান থেকে জানি এর ব্যবসার কথা কেমন মনে পড়ে। কিন্তু আসলে তো সেই ওটা গ্রামের চাষা কি সপ্তাহে একদিন যেত বাজারে, সুপারি বিক্রি করতো, একটু করে বাজার করতো। এটা একটা গ্রাম ফ্যাশন বলেন আর আমাদের মানে দারিদ্রতা বলেন আর মানে যেটাই বলেন, গ্রামে সপ্তাহে একদিন বাজার হইতো। তারপরে এসে সপ্তাহে 2 দিন শুরু হইলো অনেক পরে। আমি যখন ক্লাস 7-8 পড়ি তখন বুঝি যে সপ্তাহে 2 দিন বাজার হইতো আমাদের ওখানে। এরকম একটা সমাজের অবস্থা তখন ওরকম ছিল। তো সেই সমাজ থেকে আমাদেরকে আজকে ধরুন কঠিন সংগ্রাম করে আমরা ঢাকায় আসতে হলে 3-4বার আমাদেরকে বাস থেকে নামতে হইতো। একবার কুমিল্লা থেকে দাউদকান্দি থেকে মেঘনা থেকে কাশপুর ব্রিজ, এই 3 জায়গায় নেমে সকালে ভোরে রওনা দিলে রাত্রে 9টা-10টায় ঢাকা গুলিস্তানে আসা নামা হইতো। এইভাবে আমাদের আসল জীবনের অনেকগুলো অংশ, আমাদের সেই যাত্রা শুরু। আপনার কৈশোরের একটা বড় সময় জুড়ে আছে গুলিস্তান, চকবাজার, সেই স্মৃতিগুলোতে একটু ফিরতে চাই। গুলিস্তান তো আমি যখন বললাম, আমি বাবা যখন আমাকে ম্যাট্রিক পরীক্ষার পরে যখন সাইকেল দিল না, দূরে হাইটা গিয়ে আসা ব্যবসা মানে আসা যাওয়া 7 মাইল দূরে গিয়ে আসি ওরা কলেজ,
আমার পাও একটু সমস্যা ছিল, এটা আমার কাছে খুব কষ্টকর ছিল। পরে সামান্য কিছু মা এবং আমার নানির কাছ থেকে কিছু চাউল নিয়ে আসা, গুলিস্তান তখন একটা ট্রাফিক ব্যারাক ছিল, এখন যেখানে সিনেমা হল এবং এই বিল্ডিংটা, ওই বিল্ডিংয়ের পিছনে একটা ট্রাফিক ব্যারাক ছিল, ওখানে আমার এক ভাই চাকরি করতো। তো ওনার এখানে এসে উঠলাম শুধু চাউল নিয়ে। তো যাক, ওই চাউল নিয়ে কিছুদিন থাকার পরে আমি মৌলভীবাজারে একটা চাকরি নিলাম, ওই যে বললাম হাজী মোহাম্মদ শাহজাহান সাহেবের ওখানে 175 টাকা বেতনে। তো ওখানে তার আগে অবশ্য আমি লজিং ছিলাম, লজিং থেকে আসতাম, যাত্রাবাড়ি লজিং ছিলাম, যাত্রাবাড়ি থেকে ওই এখান থেকে যাত্রাবাড়িতে লজিং থেকে গুলিস্তান আসতাম, গুলিস্তান থেকে হাইটা চকবাজারে মানে মৌলভীবাজারে ব্যবসায় চাকরি করতে আসতাম। এটাও দেখলাম যে এটা অনেক কষ্টকর। পাশে সেখানে লজিং নিলাম, লজিং নিয়ে লজিংয়ের বিনিময়ে সকালে ওদের ছেলে মেয়ে পড়াইয়া নাস্তা করা হইতো, রাতে ছেলে মেয়ে পড়াবার বিনিময়ে রাতে খাওয়া হইতো। তো কিছুদিন পরে দোকান করতে করতে দেখলাম তো অনেক সময় লেট হয়ে যেত, তখন ওদের আসলে ছেলে মেয়েরা তো সন্ধ্যা ঘুমিয়ে যেত, কারণ আমার তো মালিক ছুটি না দিলে আমি ফেরত আসতে পারতাম না। এটাও একটু সমস্যা হচ্ছে। তো সেখানে জীবন তো অনেক বড়, এখানে অনেক লম্বা হিস্ট্রি, আমি জানি না এটাকে কিভাবে গুছিয়ে বলবেন। তারপরে গুলিস্তান আর হিস্ট্রি, আমি এখানে যখন থাকি তখন 6,000 টাকা আমার মায়ের বাবার একটা জমি বন্ধক দিয়া 6,000 টাকা নিয়ে এসে আমি গুলিস্তান ফুলবাড়িয়া মিরপুর ফুলবাড়িয়া গুলিস্তান ফার্মগেট মিরপুর, এখানে বাস রুট চালু হলো। এই চালু করছি আমি আর আশিক সাহেব একজন, ফুলবাড়িয়া রেল স্টেশনের পিছনে। তখন এগুলো রুট পারমিট ছিল না, আমরা ওই মাইক্রোবাস কিনা 6,000 টাকা দিয়ে কিনা, তখন রেডিয়েটার সিস্টেম ছিল, ওই মানে ছিলাম পানি সিস্টেম ছিল না, ওই পিছনে আপনার ঘুরতো ফ্লোর দিয়া, ওইটাই ইঞ্জিনকে হাওয়া দিত। তো এটা মাঝে মাঝে আগুন লেগে যেত। আমরা গাড়িতে ওই মাইক্রোবাসে বালি রাখতাম, তো ওই বালি দিয়ে অনেক সময় বন্ধ করে তারপরে চালাতে হইতো। এগুলো অনেক স্মৃতি বিজড়িত জিনিস। কারণ পরে পুলিশও খুব, যেহেতু পারমিট নাই, গুলিস্তান ফার্মগেট মিরপুর দেখলাম যে আর গাড়িও সেকেন্ড হ্যান্ড গাড়ি, পরে ওইটা থেকে কনভার্ট করিয়া তারপরে আপনার মানে যেখানে চাকরি নিলাম ওখান থেকেই ঢাকা ভেজিটেবলের একটা রুট পারমিট, মানে ওদের এখান থেকে একটা পারমিট নিলাম, বা আপনার এই যে তেজগাঁ থেকে কোহিনুর নাবিস্কুর এদের যারা ওদের ডিলার ডিস্ট্রিবিউটার ছিল, ওদের থেকে সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড আমরা কিনে নিয়ে ওই ঠেলা গাড়ি দিয়ে নিয়ে মৌলভীবাজার বিক্রি করলেও কিছু প্রফিট হইতো। ওইভাবে আমার ব্যবসায়িক জিনিসটা শুরু আর কি। 175 টাকা মাইনের কর্মচারীর কথা বলছেন, ওই সময় আপনার কাজটা কি ছিল? ওই মালিকের মহাজনের মেমো করা, মেমো করে সরিষার তেল, তারপরে তিসির তেল, তিল তেল, ওইগুলো ওদের দোকানদারি ছিল। ওখান থেকে ওইগুলো মেমো করতাম, মেমো করে নিতাম। মীর কাদিম কখনো উনি পাঠাচ্ছে তাকাদা, ওই মীর কাদিম বা বান্দুরা ওইসব এলাকায় গিয়ে ওগুলা মহাজনের তাকাদা করে টাকাও আনতে হইতো। সেই আর এই যে লজিনের কথা বললেন, তো পরে কি ওদের আর খোঁজ পেয়েছিলেন যে যাদেরকে আপনি পড়াতেন কিংবা যেই বাসায় লজিন থাকতেন? ওদের এক আমার যে ছাত্র ছিল ওকে চাকরি দিয়েছিলাম, এখন আর খবর রাখতে পারি না। আর লজিং অবশ্যই এটা খুব দীর্ঘদিন ছিলাম না, ওই 5-6 মাস থাকার পরে আমি আবার ওই যে বললাম যে গুলিস্তানে গাড়ি কিনে ওখানে চলে গেলাম। না, বললাম যে আমি অনেক চেঞ্জ করছি, চেষ্টা করছি, অর্থাৎ উদ্দেশ্যহীনভাবে। এখন যেভাবে আজকাল ছেলেপেলেদের একটা নীতি উদ্দেশ্য নিয়ে কাজ করতে পারে, আমাদের তো তখন কোনো কিছু ছিল না ভাই, কী করব কী হবে কিছুই বুঝি না। আজকে এটা কালকে ওইটা, কোথায় গিয়ে যে আসলে এটাকে স্থির করে আগাবো এই জাতীয় কোনো ইয়ে তো ছিল না। উদ্যোক্তা হবার পরিকল্পনাটা কবে নাগাদ এলো? উদ্যোক্তা হওয়ার ওই যে আমি তো ধরেন 1972 সালে স্বাধীনতার পরে আমি ঢাকায় চলে আসি, ওই যে বললাম অভিমান করে বাবার সাথে অভিমান করে। বাট ওখান থেকে গিয়ে আমি পরীক্ষাও দিয়েছি। এই চাকরি করার সাথে সাথে আমি কিছু আপনার এটাকে কী বলে ফড়িয়া ব্যবসা, যাকে বলে ফ্লাইং বিজনেস, বাংলায় বলে ফড়িয়া, ইংরেজি এটা বলে ফ্লাইং বিজনেস। ফড়িয়া মানে এখান থেকে ওখান থেকে ওখানে নিয়ে কিছু বেচা কিনা করা। তো ওগুলো করতে গিয়ে যেমন কিছু স্বাদ পেলাম। আর হাজী মোহাম্মদ মোর্শেদ সাহেবদের এই যে ঢাকা ভেজিটেবল, ওটা একটা পারমিট ছিল, ডিলারশিপ ছিল। তো ওখানে আমি মাল উঠাইয়া ওখানে ভালো লাভ হয়, ওরা আবার ওই ডিলার এগেনস্টে সাব ডিলার হয়, ওইটাও আমাকে বিরাট হেল্পফুল করছে। তারপরে আমি ধরুন কসকোর ছিল তখন স্বাধীনতার পরে, কসকোর একটা ন্যায্য মূল্যের দোকান সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে ছিল। কসকোরের সেখানে একজন ব্রিগেডিয়ার সাহেব ছিলেন,
কসকোর এমডি, সারা বাংলাদেশে বিভিন্ন ঢাকা শহরের দোকান ছিল ন্যায্য মূল্যে জিনিস বিক্রি করার জন্য অন বিহাফ অফ দি গভর্নমেন্ট, কমার্স মিনিস্ট্রির আন্ডারে। তখন কসকোরে মাল সাপ্লাই করলাম সেই গাজীপুর, জয়দেবপুর, সারা ঢাকা শহরকে 2 ভাগে ভাগ করে আমাকে অর্ধেক, আরেকজনকে দিল অর্ধেক। তো এইভাবে ধরেন বিভিন্ন রকম অনেক কিছু করার চেষ্টা করার থেকে তখন ভাবলাম যে তেলটা আমি করি, তেলটা কিছু ইম্পোর্ট করা যায় কিনা। ইম্পোর্ট করতে গিয়েও সেখানে এটা একটা অনেক লম্বা হিস্ট্রি। 84-এ মার্শাল ল রিইনস্টিটিউট করলো এরশাদ। আমার মালটা তত ভালো পড়ে নাই, আমাকে ব্লাফ দিছে যেহেতু নতুন ইম্পোর্টার। ওইটা ছুটে দিয়ে 2-3 বছর লাগছে। পরে দেখলাম যে ওইটা খাদ্যের অনুপযোগী। ওইটাকে ইন্দো সুইস ব্যাংক ছিল মতিঝিলে, ওইটা যখন আমি ফেরত পেলাম ব্যাংকের টাকা ইন্টারেস্ট অনেক টাকা হয়ে গেলো। ওই মালটা আমি তখন অলমোস্ট অর্ধেক দামে, ইন্টারেস্ট সহ যা হয়েছে তার অর্ধেক চেয়েও কম দামে বিক্রি করা। এই তখন আমি আস্তে আস্তে ওকে ইন্দো সুইস ব্যাংকে বললাম, দিয়েছেন মাওলা ভাই নামে এক ভদ্রলোক ছিল, পরে জনতা ব্যাংকের উনি বোধহয় ডিএমডি ছিল, উনি আমাকে কিস্তি করে দিয়েছে। কিস্তি করে দেওয়ার পরে আমি বিভিন্নখান থেকে আয় করে পরে ওই টাকা শোধ করলাম। অনেক আসলে ঘাত প্রতিঘাত, এই কোনো শেষ নাই। কারণ আমার তো কোনো হুচট খাইতেছি, আমাদের তো কোনো কিছু করার ছিল না, কেউ উপদেশ দেওয়া ছিল না, কারো কাছে যে পরামর্শ নেব এমন কেউ ছিল না। তারপরে পার্টনারশিপে মৌলভীবাজারের দোকান থেকে তারপরে নিজে আরেকটা দোকান নেওয়া, এই দোকান ভাড়া নেওয়া, ওইটাও পার্টনারশিপ, পুঁজি লাগে, এই অনেক কিছুই দিয়েছে, লট অফ হিস্ট্রি। তারপরে যে ধরেন ওই যে বললাম যে কিছু ইম্পোর্ট করতে গিয়ে যখন মার খেলাম, পরে আস্তে আস্তে কিছু ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করে বেচা কেনা করতেছিলাম। আমি যেসব আইটেমগুলো দোকানদারি করতাম, ধরেন মিল্ক পাউডার, সোডা অ্যাশ, ওই প্যারাফিন ওয়াক্স বা কাস্টিক, এগুলো তো আজকে ফ্যাক্টরি করছি, তখন ওইগুলা ইম্পোর্ট করলাম এবং তেলের ইন্ডাস্ট্রিটা করার জন্য চেষ্টা করলাম যে এই তেলটা আমরা বিক্রি করতেছি, ওইটা বিদেশ থেকে এনে যদি করা যায় সেখানে কিছু মানুষের সাশ্রয় মূল্য দেওয়া যাবে এবং কিছু এমপ্লয়মেন্ট জেনারেশনও হবে। ওইভাবে শুরু করা। আমরা যদি আপনার পেছনের দিকে তাকাই আর বর্তমানে আসি, অনেকের কাছে মনে হবে একটা রূপকথার গল্প যে একটা মানুষ এই গাজীপুরে, এই বান্দুরা, বিভিন্ন জায়গায় পরিবেশকের মতো ছুটছেন, আর আজকে তিনি 48টা শিল্প কারখানার মালিক এবং যেখানে কাজ করে অলমোস্ট লক্ষাধিক মানুষ। তো এই যে পরিবর্তনটা, এই যে রূপান্তরটা, এই রূপান্তর দেখে এমন কখনো কি পথ চলতে গিয়ে কারোর সাথে দেখা হয়েছে যাকে আপনি মাল দিতেন তার মুখোমুখি এবং সেই অবাক বিষয় আপনাকে দেখছে যে আপনি আসলে সেই মানুষটা কিনা? এরকম তো আছে। আমি নিজে যখন কসকোরে মাল দিছি, আমি নিজে সহ আরও 3 জন ছিল, ঢাকা ভিজিটে বলতে মাল আনতাম আইনা, তখন হাফ কেজি 1 কেজি করে টিন, তখন তো প্লাস্টিক ছিল না, তখন আমরা টিন, ওই ছোটো ছোটো টিন ডিব্বা, আধা কেজি 1 কেজি ডিব্বায় নিজেরা ছোটো মুখখানা নিয়ে নিজেরা ওয়েল্ডিং করতাম। ওয়েল্ডিং করে এটা ছোটো টেম্পু দিয়ে, তখন টেম্পু চালু হয়েছে, এই যে 3 চাকার টেম্পু তখন চালু হয়েছে, এই টেম্পু দিয়ে আমরা বিভিন্ন দোকানে পৌঁছাই দিতাম। তো ওই সাথে অনেক লোক আছে আমি যাদের সাথে ব্যবসা করছি, দোকানদারি করছি, প্লাইং ব্যবসা দালাল করছি, দেখা হয় আসে, এখনও বলি ওদের কোনো সাহায্যে আসতে পারে কিনা, ওরা দোয়া করে, ওরা মনে করে যে আমরা খুব গর্ববোধ করি তোমার জন্য। তারপরে ওই সময় যে সমস্ত দোকানদার ছিল ওরাও অনেক বড় হয়েছে, অনেক আমার থেকে। আমি যখন দোকানদারি করতাম বরিশাল, সেই আপনার ভোলা, চরফেশান, আর এই বরিশাল থেকে আমি ওখানে যখন গেছি স্বাধীনতার পরে, বাসে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ড্রাইভারের সাথে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাসে 3 জন বসা যায় বাসে, আর থার্ড ক্লাসের ওই যে নাল টেবিল 4 কোণা বসায় রাখে, ওইভাবে যে সর্বশান্ত টাকা নিয়ে আনতে গেছি, টাকা উঠেছে। আপনার কখনো এমন মনে হতো যে ঠিকই একদিন আপনি দেশ সেরা ব্যবসায়ী হয়ে উঠবেন? না, ইম্পসিবল। আমি তো বললাম, ওই আমাদের তো ওই সময় ভীষণ ছিল না, এখন তো এই জন্য বলে ছেলেদেরকে, তাদের তো মিশন আছে, ভিশন আছে, চিন্তাভাবনা আছে। আমি কীভাবে, আমার তো ইচ্ছা ছিল কীভাবে একটু চাকরি করে, আমার ইচ্ছে ছিল কীভাবে আমার বাবা মাকে আমি একটু খাওয়া দাওয়া করে, আমার ভাই বোনকে স্বস্তি রাখবো, সেটাই। এর বেশি আমার তখন আশা ছিল না, আশা করার মতো কোনো স্কোপ তো ছিল না। 3 বার ঢাকায় আসতে হতো, 3 বার সকাল ভোর না দিলে রাত 10টা ঢাকা আসতে হতো। তো ওই সময় কীভাবে চিন্তা করবো বলেন? আপনি আপনার পণ্যের ব্র্যান্ডও রাখলেন ফ্রেশ, এটার মানে কি, মানে এটা কারণ কি ছিল? এইটা ভাই আমি 1983-84 সালে যখন আমি ইম্পোর্ট করতাম প্রথম ওই যে দুধগুলা, তো আমাদের একজন নাম ছিল, এখনও মনে পড়ে, নেদারল্যান্ডের নাম হলো মিস্টার ভ্যান্ডার কোয়াস্ট। তো ওকে আমি বললাম, তোমার থেকে তো আমি বস্তা করে আনি মাল, বস্তায় বিক্রি করি, এটা একটু প্যাকেট করলে কেমন হয়? তো সে বললো, কামাল খুব ভালো কথা, সাউথ আফ্রিকা একজনের নাম দিয়েছে ফ্রেশ দাও,
তো আমি বললাম তাহলে এগুলো পাবো কো, এই ফ্লেক্সিবল ব্যাগটা যেটা এখন প্যাকেটটা আমাদের দেশে ছিল না, এখন আমি নিজেই করছি কারখানা, ওটাও নেদারল্যান্ড থেকে ইম্পোর্ট করছি, পরে আসছে ইম্পোর্ট করছি আপনার সিঙ্গাপুর, তারপরে সাউথ কোরিয়া। আল্লাহর রহমতে এখন তো আমরা নিজেরাই করি। ওই ফ্রেশ ব্র্যান্ডটা ওই বলছে তুমি দুধ যখন করছো ফ্রেশ দাম দাও, এটা ভালো। ওখান থেকেই যেন এটি ফ্রেশ অল আইটেম আমার এখন ফ্রেশ হয়ে গেছে। আর এই যে মেঘনার প্রতি আপনার একটা বিশেষ ভালোবাসা, যে আপনি নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে আপনার স্টার্টিংটা শুরু হলো উদ্যোক্তা হিসেবে, তারপরে মেঘনা গ্রুপ, এই মেঘনার নামটা আপনি মানে কেন সিলেক্ট করলেন? ওই মেঘনার পাড়ে তো আছি আমি, আসলে ওইটা তো ঢাকার চিরঙে যেতাম, তো তখন সুন্দর লাগতো। মেঘনা তখন ব্রিজ হচ্ছে, ফেরি দিয়ে যেতাম, তো ভাবলাম যে এখান থেকে করলে কেমন হয়। ওই মাথায় চিন্তা থেকে ওখানে ওগুলো তো চরের এলাকা, কিনা তো দেখি বিশাল সমস্যা। আমার ডিজাইনার বলে ভাই এটাতে 100 ফিট ফাইল করতে হবে, টাকা আরও বেশি লাগবে। যাই হোক করলাম। যখন মেঘনার পরে তখন ওইটার নাম প্রথম ইন্ডাস্ট্রির নামে দিয়েছিলাম মেঘনা ভেজিটেবল। ওইভাবে মেঘনা, তারপরে মেঘনার বিভিন্ন ইউনিট, দেন বিকাম দি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। বাধাটা কেমন ছিল? বাংলাদেশে তো উদ্যোক্তাদের পদে পদে বাধা থাকে, সীমাহীন অবর্ণনীয় কষ্ট। আরে সরকারি কর্মকর্তা ব্যাংকের দুই একজন বসে, ভাই তুমি কি গন্ডারের চামড়া, এতবার এত কিছু এই কাজের জন্য এতবার আসতেছো, এটা তো আমি ধারে কাছে যেতাম না। এটা হলো মানে একদম লেগে থাকা, মানে সীমাহীন অবর্ণনীয় কষ্ট। বাট কথা হলো যে আমি বললাম যে আমরা তো ওগুলো চেষ্টা করে যাই, কষ্ট করে, অসুবিধা কি, যে আজ হোক কাল হোক হবে অথবা হবে না, না হলে অসুবিধা কি, আমি আরেকটা করছি। অবর্ণনীয় কষ্ট আমাদের দেশে এখনও বলি, আমাদের দেশে ব্যুরোক্রেসি, আমাদের দেশে আমলাতান্ত্রিক। ওদেরকে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, ওনাদের মধ্যে যাতে আল্লাহ সুবুদ্ধি, কিছু ভালো আছে সব না, বাট আমরা একদম বুঝতেছি সুবুদ্ধি হয় যাতে মানুষের কাজটাকে কঠিন না করে সহজ করে দেয়। আমি আমলাতন্ত্রকে খারাপ বলছি না, ওনারাই দেশ চালাচ্ছে, ওনারা আমাদের রেগুলেটর, কিন্তু এর মাঝে কিছু পার্সেন্ট তো ভালো আছে, না হলে আমরা আজকে এই পর্যায়ে আসতে পারতাম না। বাট ঘাতে প্রতিঘাতে এখনও বুঝি যে এখানে যারাই সরকারি চাকরি হয় তারা জিনিসটাকে সচেতন না করিয়া বিভিন্ন একটা ফাইল অনেক জায়গা যায়। একটা লোক নেগেটিভ শুরু করলে এখানে আবার বিভিন্ন নেগেটিভ টু নেগেটিভ। এটা যাতে আমি আমাদের ইয়াং এন্টারপ্রেনারদের জন্য যাতে সহজ করে দেয় ওনারা কোনো কিছু, মানে আমি বলছি না যে শর্টকাট করে দেয়, এটা যাতে কাজগুলো সহজ করে দেয়। যতগুলো বাধা হওয়ার দ্য রেগুলেটর, তাদের রেগুলেট করবে, রেগুলেট না করলে তো আমরা আবার সব লাগামহীন হয়ে যাব। বাংলাদেশের অর্থনীতিতে একটা কালো মেঘের ছায়া, বিশেষ করে অনেকগুলো ব্যাংক ব্যবস্থাই বলতে গেলে খুব আস্থাহীনতার সংকটে আছে। অনেকেই বলা হয় যে ব্যবসায়ীদের একটা বড় অংশ টাকা পাচার করছেন, ব্যাংক থেকে লোন নিয়ে আর ফেরত দিচ্ছেন না। এই যে বৈপরীত্য আপনার জীবনে, এটাকে আপনি কোন চোখে দেখেন? এটা আপনি একটা কঠিন প্রশ্ন করছেন। এটা সম্বন্ধে নানা অভিমত আছে। কিছু ব্যবসায়ী আছে যে আমাদের উদ্যোক্তা সব একই রকম না। কিছু উদ্যোক্তা আছে যাদের উদ্যোগটা দেশের জন্য, সমাজের জন্য খুবই ফলপ্রসূ। আর কিছু উদ্যোক্তা নয়, এরা আসলে ব্যবসা করতে আসা, নিজেই তাদের হাউ টু মেক মানি, তারা খুব কুইক, তাড়াতাড়ি টাকা বানিয়ে ব্যাংকের থেকে লোন নিলে একবার আর দিতে হবে না, এই চিন্তা করে তারা কিন্তু আসলে সফলতা হতে পারে না। আমরা কোনোদিন জীবনে টাকা মারি নাই। এই যে বললেন ব্যবসা বাণিজ্যে আমরা লস করছি, ইন্দো সুইস ব্যাংকে বললাম আমি অনেক বছর টাকা শোধ করছি, এবং এই ধরেন 89, 97, 2005, 2007 এখানে কিন্তু দেশের পৃথিবীর অনেক টালমাটালের সাথে আমরাও প্রচুর লস করছি। এই যেমন ধরেন এবারে 84 টাকা থেকে 110 টাকা ডলার হয়ে গেছে। আমরা তো প্রচুর টাকা, বড় ব্যবসা, বড় লস। আমি ইম্পোর্টার, তো আমরা এগুলোকে সমন্বয় করি, আস্তে আস্তে আমরা দিয়েছি। কিন্তু ব্যাংকের কাছে সত্যি কথা বলছি, স্যার আমি লস করছি, আমাকে এখানে সাহায্য করেন, আমি তা না হলে আমার জন্য খুব কষ্টকর হবে, আমি এই এক্সপানশনটা করতে পারছি না। তো আজকালকার যুগে এটা একটু বেশি হচ্ছে, এন্টারপ্রেনার বাড়ছে। আর কিছু তো ধরেন উদ্যোক্তা, ধরেন 1000 হলে সেখানে কিছু তো খারাপ পড়বেই, তারা কোনো কারণে সাস্টেইন করতে পারবে না। সেখানে আমি বলবো আমাদের ব্যাংকাররা যাতে আরও কঠোরভাবে এগুলাকে মনিটরিং করলে সেখানে, আগের দিনে কিন্তু আমাদেরকে মনিটরিং করতো, এখন তো না, এখন তো সব ব্যাংক টাকা পয়সা ছেড়ে দিয়েছে। আমাদেরকে একটা টাকা দিলে আমাদের গোডাউনে লক করে রাখতো, আমরা টাকা জমা দেওয়ার পরে বা বিক্রি করার পরে ওই টাকা জমা দিয়ে তারপরে ডিউ নিয়ে ওইখান থেকে মালটা বাইর করতাম। তো এখন আমাদেরকে যখন ছেড়ে দিয়েছে, বাট ব্যাংক পরোক্ষভাবে সফটওয়্যারের মাধ্যমে মনিটরিং করতে পারে। আর উদ্যোক্তাদের 2বার, 1বার, 3বার, 4বার ট্রানজ্যাকশনের পরে সেইগুলোকে যাতে কঠোরভাবে বা ভালোভাবে মনিটরিং করে। অন্যথায় আমাদের দেশের ঋণ খেলাপিটা একটু বেশি আন্তর্জাতিক তুলনায়। ঋণ খেলাপি হবে, 10টা লোন নিলে একটা লোন মার যাবে,
কিন্তু এটা আন্তর্জাতিক পরিমণ্ডলের তুলনায় আমাদের এখানে অনেক বেশি, সেটা মোটে হওয়া উচিত নয়। আপনার ব্যবসার একটা বড় অংশ জুড়েই হলো ভোগ্যপণ্যের ব্যবসা। তো ভোগ্যপণ্যের বাজার নিয়ে অনেক সময় সাধারণ মানুষের একটা অস্বস্তি কাজ করে, এই হঠাৎ করে বেড়ে যাওয়া। আপনার মতো একজন ব্যবসায়ীর সেক্ষেত্রে কি কি ভূমিকা থাকে? দেখেন, আসল কথা মানে আর ছাড়বেন না, এটা তো ধরবেন। ভোগ্যপণ্য আসলে আমাদের দেশে যেটা হচ্ছে, এখন পৃথিবী তথ্য প্রযুক্তির যুগ। আপনি আগে আমরা বলতাম ট্যাক্স করে আনতাম, এখন পৃথিবী আমি যখন ব্রাজিল থেকে চিনি আনি, চিনি ব্রাজিলে কী দাম আজকে, ধরুন আমার এখানে আজকে আমি নিলে 2 মাস পরে আসবো, আজকে কী দাম, ফ্রেট কী দাম, আমি যার থেকে নিয়েছি তার একটা প্রিমিয়াম যোগ করে এখানে কনভার্সন কর যোগ করলে দেখেন এটার দামটা বেরিয়ে যাবে। এখন কোনো কারসাজি করার কোনো সুযোগ নাই। কারসাজি বা সিন্ডিকেট কাকে বলে, যে হঠাৎ করে যেমন আমাদের কিছু কৃষি শিল্পে করছে, হঠাৎ করে সিজনের শেষ বা কিছু মজুত করে, কিন্তু আমাদেরগুলো তো আন্তর্জাতিক বাজারে সবার জন্য উন্মুক্ত, সবার জন্য তেল, চিনি, ডাল, নুন আমি যেগুলো করি বা এগুলো তো সবই উন্মুক্ত। তো এগুলো তো অন্যরাও করে দেখতে পারে। আর এটার বিশেষ কথা হলো যে এখানে কোনো সিন্ডিকেশন নাই। পৃথিবীর আন্তর্জাতিক বাজারে কী হচ্ছে, আমাদের ট্যারিফ কমিশন, বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে মনিটরিং করছে আন্তর্জাতিক বাজার। এবং এখন আর এই কথা বলে পার পাওয়া যাবে না যে আমি 2 মাস আগে কিনছি, 2 মাস আগে দাম বেশি ছিল, এখন দাম কম। ট্যারিফ কমিশন দেখে একটা মাস ব্রাজিল থেকে আসতে 2 মাস আগে নিতে হবে, কারণ আমি মাল নেওয়ার পরে সেই জাহাজটা বুক করে, ওই জাহাজটা আসতে 35 দিন লাগে, চিটংপুর থেকে এখানে আসতে 7 দিন লাগে। সুতরাং এখন ব্যাকে যাওয়া, সামনে যাওয়া, 2 বছর পিছনে যাওয়া একদম মানে রয়টার থেকে আরম্ভ করে আপনার সব কিছুতে, ব্লুমবার্গ, সব কিছুতে আজকাল ইজি। তো সুতরাং এই জিনিসটা আসলে আমার মনে হয় সঠিক না, যে ভোগ্যপণ্য নিয়ে যখন দাম কমে আমরা লস করি, তখন কিন্তু আপনারা মিডিয়া তখন কিছু বলেন না। তার মানে যে আপনারা চান লস করে এরা দেশের শিল্প বাণিজ্য নষ্ট হয়ে আমরা খালি আমদানি নির্ভর হয়ে পড়ি, সঠিক না। যদিও আপনারা সবসময় মুখ রোচকগুলো বলতে চেষ্টা করেন, বাট আমি বলবো দুইটাই দেখা উচিত। একটা শিল্পে যখন লস হয় সেটাও জনগণকে জানানো উচিত, একটা শিল্পে যখন তারা লাভ করছে, বেশি করছে কিনা সেটাও জনগণকে জানানো উচিত। ব্যবসায়ীরা দলে দলে অনেকেই রাজনীতিতে ফিরছেন, আপনার কখনো মনে হয়নি রাজনীতিতে তার ছায় যেতে? না, আমি রাজনীতির প্রতি আমার রাজনীতি করবো না, এটা আমার মায়ের নিষেধ। মা কি তখন রাজনীতি করতো, তখন গ্রামবাসী মেম্বারই হইতো, তখন আমরা স্লোগান দিতাম। তা আমার কে চাষা না, একজন কে বলছে ও তো মেট্রিক পাস করছে, এটা বিশাল ব্যাপার, ওকে মেম্বার হিসেবে দাঁড়া করে দাও। আমার মা তখন একদম খুব প্রচণ্ডভাবে ওনার উপর রাগ করছে, আর আমাকে বলছে তুমি কখনো এইগুলোতে আসবে না। আমি বলছি ঠিক আছে মা, আসবো না। আপনার জীবনের সবচেয়ে বড় আদর্শের জায়গা কোনটা? আদর্শ বলতে আমার বাবা বাবা বলছে খুচরা খাচরা তুমি যে টুকটাক, আমি তখন আমার চাকরি করতাম, মানুষের সাহায্য নিয়ে দেশে নিতাম। তো সেটার পরিবর্তে বাবা আমাকে বললো, দেখো এই শাড়ি কাপড় চোপড় না আয় না, তুমি যে সাহায্যটা পারো এটা ক্যাশ নিও, বা তুমি পারলে কিছু ক্যাশ করে শিক্ষার জন্য করো, লেখাপড়ার জন্য করো। যার জন্য আমি দেশে একদম বাবা মানে প্রাইমারি স্কুল, হাই স্কুল, ইন্টারমিডিয়েট, বিশ্ববিদ্যালয় মায়ের নামে, এবারে আমার পলিটেকনিক্যাল ইনস্টিটিউট করছি। আমার আদর্শ আসলে বাবা মায়ের প্রতি আমার প্রচণ্ড বেয়া ছিল। ওনারা আমাকে ভবিষ্যৎবাণী না করতে পারলেও ওনার যে ওই যে ছোটোবেলার যে এই ন্যাকটা কী ছিল সেটাকে আমি ধরে রাখতে চেষ্টা করছি। আপনি তো প্রথম প্রজন্মের ব্যবসায়ী, আপনার পরের প্রজন্ম কে কে আছে, এরপরে কারা লিড দিবে আপনার এই ইন্ডাস্ট্রিগুলোকে? আপনি দেখছেন আমার মেয়ে আছে, আমার ছেলে আছে। আমার মেয়েরা ছেলেরা আল্লাহর মধ্যে যথেষ্ট, বিদেশ থেকে লেখাপড়া করে, ওরা বলছি নিজেই লেখাপড়া করে চলে আসছে, এখন ওরা দেখছে। আমার তো অনেকগুলো ধরেন, এতগুলো লোক আমি তো সব দেখি না, আমার বিভিন্ন উইং ওরা দেখছে, ইনশাল্লাহ আমাকে সহযোগিতা করছে। আর আমি তো আগেই নিয়ে যেতাম, দোকানদারের সময় নিয়ে যেতাম ওদেরকে, মেঘনা ঘাটে প্রতি শুক্রবারে নিয়ে যেতাম। আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন কি? অর্জন করছি বলে তো আমি মনে করি না, অর্জন করার চেষ্টা করতেছি। অ্যাকচুয়ালি ওই যে বললাম বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা করছি, মায়ের নামে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট করছি। আর অর্জন বলতে আসলে কর্মসংস্থান, যে আমার উদ্দেশ্য ছিল আমাদের দেশে কিছু শিল্প কারখানা এবং কর্মসংস্থান করার যে প্রয়াসটা, এই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা আমার মনে হয় আমার বড় অর্জনের লক্ষ্যমাত্রা, এবং অর্জন করার প্রয়াসে আমি কাজ করছি। আর জীবনে অপ্রাপ্তি? না, মানুষের প্রাপ্তির তো শেষ নাই, আমার তো অপ্রাপ্তি নাই। এই জন্য আপনারা বলছি যে আমার লক্ষ্যই তো ছিল না। আই এম ফ্রম দি স্ক্র্যাচ, একদম রুট থেকে, যেখানে ওই ছেঁড়া খাতা শুয়ে আকাশ কল্পনা করতে হইতো। তো আমার তো ওই জন্য কোনো যা পারছি ওইটাই তো আল্লাহ অনেক বেশি দিচ্ছে, বাড়তি দিচ্ছে, এবং অতিরিক্ত আমি মনে করছি অনেক বেশি পেয়ে গেছি। বাংলাদেশ নিয়ে আপনার স্বপ্ন কি? বাংলাদেশ নিয়ে স্বপ্ন, পৃথিবীর বিভিন্ন দেশে যাই। আমাদের দেশের ছেলেরা, আমাদের উদ্যোক্তারা খুবই
জ্ঞানী এবং তারা কাজ করতে চায় কর্মঠ। বাট পৃথিবী এত আগে যাচ্ছে, আমাদের এখন আরও দ্রুত গতিতে আগানো উচিত। আমাদের যে মানে আশেপাশের দেশ, আমাদের দেশ বিশেষ করে ধরেন চায়না, তাইওয়ান, ভিয়েতনাম এত আগে গেছে, তো আমরা কোন দিকে কমতি আছি? এখন এটা হচ্ছে আমাদের নীতি নির্ধারকরা, আমাদের পলিটিশিয়ানরা, আমি বলবো ওনারা দেশটাকে যাতে ভালোভাবে চালাতে সক্ষম হয়, আমরা যাতে আরও দ্রুত উন্নতি মানে চরম শিখরে পৌঁছতে পারি, সেটাই আমার কাম্য। আর আজকে যারা একদম তরুণ উদ্যোক্তা, শূন্য হাতে যারা শুরু করছে, তাদের জন্য আপনার কি বক্তব্য থাকবে? তাদের কাছে তো বললাম, তাদের কাছে অনেক সুবিধা, তাদের কাছে আমার চাওয়ার অনেক বেশি। শর্টকাট রাস্তায় কেউ তাড়াতাড়ি বড় হওয়ার কোনো চিন্তা করা বা রাখা উচিত না। আর হলো শিখার কোনো শেষ নাই, আর কোনো কিছু পিছিয়ে লেগে থাকতে হবে প্রচণ্ড আপনার প্রত্যয় নিয়ে প্রত্যেকটা কাজের পিছনে, এটাকে কি বলে এক শব্দে, কন্টিনিউয়াসলি এটার পিছনে কাজে লেগে থাকতে হবে। এবং কাজে লাগতে আমি বলি কোনো মেধাহীন কোনো লোক পৃথিবীতে জন্ম নেয় না। আমাদের এখানে আমার স্টেজ থেকে উঠে আসছি, আমার অনেক বন্ধুবান্ধব অনেক বড় হয়েছে, মেধাহীনভাবে কোনো লোক জন্ম না। শুরুতে যেরকম যত শান দেয় ধার দিবেন তত শান হবে, মেধা যত খাটাবেন তত আপনার মেধা প্রস্ফুটিত হবে। মেধা ছাড়া কোনো মানুষ পৃথিবীতে নাই, কিন্তু এই ব্রেইনটাকে যত খাটাবেন, যেদিকে খাটাবেন ওইদিকে যাবে, ওইদিকে আস্তে আস্তে এটা প্রস্ফুটিত হবে এবং আপনার জ্ঞান খুলে যাবে। আমি বলবো অলওয়েজ প্রত্যেকে আজে বাজে কোনো দিকে না যাইয়া এই লেখাপড়া এবং মেধা, মননসই, এখন তথ্য প্রযুক্তির যুগ, এগুলো নিয়ে কাজ করলে আপনার মেধা অটোমেটিক খুলে যাবে। কারণ আমাদের সময় ছিল তেল, ডাল, নুন, চিনি, আর এখন তো এত হাজারো খাত আসছে তথ্য প্রযুক্তির যুগের জন্য। তো সুতরাং এখন খাতের কোনো শেষ নাই এবং আমাদের শিক্ষা আবিষ্কার এটির কোনো শেষ নাই। সুতরাং এখন ওদের অপার সম্ভাবনা। সুতরাং ওদেরকে বলবো তোমরা কাজ করো চাইনিজদের মতো, শুধু কাজ আর কাজ। আর যেমন কমিউনিস্টরা বলতো ডু অর ডাই, কাজ করো অথবা মরো, তোমরা কাজ করতে হবে, কাজ করা ছাড়া অন্য কিছু থাকা উচিত না। আমার কাছে একটা শেষ করব আমি, আপনার এই সাধারণ চাল চলনে, এই যে আপনি 1000 কোটি টাকার মালিক, কিন্তু দেখতে পাচ্ছি যে আপনার ঘড়িটা খুবই সাধারণ। হ্যাঁ, মানে এই সাধারণত্বটা কোথা থেকে, মানে এত সাধারণ, খুব আহামরি না মানে? এটা এক একজনের না, এক সাধারণভাবে চলায় ভালো। আপনি ওই শেখ সাদির মতো বলতে চান যে শেখ সাদি এক বাড়িতে গেছে, খাওয়া দাওয়া ভালোভাবে করায় নাই, পরের দিন উনি ওনার যে শেখ সাদির কাপড় চোপড় পরে গেছে, তখন ওরা খুব ভালো খাওয়া দাওয়া, উট জবাই করে খাওয়া। এটা না, আমি সাধারণ মানুষ থেকে আসছি, এটা সাধারণভাবে চলায় ভালো। এটা আমি মনে করি না যে নিজের চাকচিক্যটাকে অনেক কিছু করলে, বড় করলে যে মানুষের দৃষ্টি আকর্ষণ হবে, এটা তো ওই বয়স তো আর নাই এখন। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? দর্শক শ্রোতাদের অনেক অনেক আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে ওনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই কথোপকথনগুলো শুনলেন। আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।